প্রচণ্ড মেজাজ খারাপ হচ্ছে। আচ্ছা, প্রথমে একটু বলে রাখি যে ওয়ার্ল্ড কাপ তো শেষ। ক্রিকেট টকে আমরা একটু আবার ক্রিকেট নিয়ে টক করতে চাই, কথা বলতে চাই। ক্রিকেটে ফিরতেই হবে, বিকজ প্রথমত ওয়ার্ল্ড কাপের আড়ালে চলে গেছে বাংলাদেশের জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের অসাধারণ পারফরমেন্স, দুর্দান্ত পারফরমেন্স। তবে এই সিরিজে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরমেন্সের সঙ্গে আমার মনে হয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের পারফরমেন্সেরও একটা আমার যেটা মনে হয় একটা পোস্টমর্টেম হওয়া উচিত। ধরেন আপনার সামনে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, গুরুত্বপূর্ণ ডে, আপনি নিশ্চয়ই তার আগে ধরেন আপনি হয়তো হালকা ওয়ার্ম আপ করবেন। ধরেন আপনি একটা বড় ম্যারাথনের আগে, এক্সাম্পলটা ভালো হবে তাহলে বুঝতে সুবিধা হবে। ম্যারাথনের আগে আপনি কি করবেন? নিজেকে যতটা সম্ভব ওয়ার্ম আপ রাখা, ফ্রেশন আপ রাখা, বাট নিশ্চয়ই আপনি বড় কোনো ঝুঁকি নেবেন না যাতে আপনি ওই ম্যারাথনটা ঝুঁকির মধ্যে পড়ে যায় আপনি ছোট কোনো কিছুতে মনোযোগ দিতে গিয়ে। সো এই জিনিসটা ধরেন একজন অ্যাথলেট, অ্যামেচার, প্রফেশনাল বা মোটামুটি যারা খেলাধুলা করে সবাই জানে। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট আরও ভালো জানার কথা। তারা এইটার জন্য বেতন নেয় ক্রিকেটারদের ম্যানেজ করার জন্য, এবং সেখানে তারা কি করলো, জিম্বাবুয়ে সিরিজ সেখানে ওয়ান ডেতে খেলাচ্ছে ঠিক আছে, টি-20তেও খেলানো লাগলো এবং প্রত্যেকটা ম্যাচে খেলাতে গিয়ে ছেলেটাকে ইনজুরিতে ফেলেই ছাড়লো নাহিদ রানাকে ছাড়া। মানে নিজের মাথাটা আমার চুল ছিঁড়তে ইচ্ছা করতেছে যে নাহিদ রানা হচ্ছে, আমরা মনে করছিলাম যে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথমবারের মতো, অস্ট্রেলিয়ার দলটা তো দেখেছি আমরা সবাই, মানে বহুদিন পর অস্ট্রেলিয়া বাংলাদেশের সঙ্গে একদম পূর্ণ শক্তির একটা স্কোয়াড দিয়েছে। স্টিভেন স্মিথ, লাবুশান, কে নাই, হ্যাজেলউড, স্টার্ক, কামিন্স, তাদের সঙ্গে আপনি খেলতে যাচ্ছেন তাদের মাটিতে, যেখানকার উইকেট ওয়েদার দুর্দান্তভাবে স্যুট করবে আমাদের পেসারদের যারা রীতিমতো উঠছে। নাহিদ রানা জিম্বাবুয়ের সঙ্গে 6 উইকেট নিয়েছে এই ছেলেটাকে। ভাই ওয়ান ডে খেলাইছেন ভালো কথা, আল্লাহর ওয়াস্তে এবার তার একটু সারেন, ফ্রেশ রাখেন, মাফ করেন। টি-20তেও তাকে খেলাইতে হবে কেন? ওয়াই আমাদের মানে এত সংকট? এক জিম্বাবুয়ের সঙ্গে টি-20 খেলানোর জন্য আমার নাহিদ রানাকে নিয়ে ঝুঁকিতে ফেলতে হলো, যে ছেলেটাকে নিয়ে আমি অস্ট্রেলিয়া সিরিজের প্ল্যান করতেছি, 2টা টেস্ট, যেটা ধরেন আসে হ্যালির ধূমকেতুর মতো বহু বছরে একবার। সেই অস্ট্রেলিয়ার সঙ্গে আপনি আপনার বেস্ট বোলারকে ইনজুরিতে ফেলে তাকে ছাড়া এখন আপনার অস্ট্রেলিয়া যাইতে হবে। এটা দায়ভারটা সার্টেইনলি বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে নিতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বপ্রাপ্ত যারা এই দলটাকে ম্যানেজমেন্টের ম্যান। ভাই নাহিদ রানা যখন ক্যারিয়ার শুরু, তিনি যখন নজর কাটছেন সব জায়গায়, পিএসএল, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে, ঘরোয়া লিগে, বিপিএলে, ন্যাশনাল টিমে, সবার আলোচনায় প্রত্যেকে শুধু একটা কথাই বলেছে, প্রত্যেকে, ওয়াসিম আকরাম থেকে শুরু করে সাবেক লেজেন্ডারি পেসাররা, নাহিদ রানাকে যারাই দেখেছে তারা শুধু সেটাই বলেছে যে এই ছেলেটাকে ম্যানেজ করতে হবে, দেখে শুনে খেলাইতে হবে, এই ছেলেটাকে নিয়ে প্রপার একটা প্ল্যানিং থাকতে হবে যাতে সে লং টার্ম বাংলাদেশকে সার্ভিস দিতে পারে। এই ছেলেটাকে নিউট্রিশন থেকে শুরু করে তার ইনজুরি ম্যানেজমেন্ট সব কিছুর একটা প্রপার ওয়েতে হওয়া উচিত, যেটা বাংলাদেশের ক্ষেত্রে হয় না। মানে এরকম একটা অ্যাসেটকে নিয়ে আপনি যখন হেলাফেলা করবেন, জিম্বাবুয়ের সঙ্গে আপনার খেলাইতেই হবে, তাকে প্রত্যেকটা ম্যাচে টি-20 জিততেই হবে, এই চিন্তা যখন করবেন তখন আসলে এটা খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক বাংলাদেশের জন্য যে নাহিদ রানার যা হওয়ার তাই হয়েছে। তার সাইড স্ট্রেন এবং যেটা বলা হচ্ছে যে 4 সপ্তাহ লেগে যাবে তার এটা মোটামুটি সারতে, শুধুমাত্র এরপর আরও 4 সপ্তাহ লাগবে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করতে, অর্থাৎ তার খেলায় ফিরতে, রিদমে ফিরতে। সব মিলে খতম অস্ট্রেলিয়া সিরিজ, তার আর খেলা হচ্ছে না। 13 তারিখে প্রথম টেস্ট, 22 তারিখে দ্বিতীয় টেস্ট সম্ভবত, ইয়াস। সো এই সময়ের মধ্যে নাহিদ রানা সুস্থ হয়ে ওঠার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশে তাহলে পেস অ্যাটাকে নাহিদ রানাকে ছাড়া যাচ্ছেন, কিন্তু কাদের নিয়ে যাচ্ছেন আপনি? আচ্ছা, সবশেষ জিম্বাবুয়ের সঙ্গে আমরা যদি পেস অ্যাটাক দেখি, যেটাতে আমরা গুয়ারা হারলাম জিম্বাবুয়ের কাছে, আমাদের পেসের অ্যাটাকে ছিলেন কে? খালেদ, হাসান মাহমুদ, এবাদত। এখন এই পেস অ্যাটাক নিয়ে আমরা কেউই হ্যাপি না, স্পেশালি খালেদের ইনক্লুশনটা। এবাদতের এবং হাসান মাহমুদ, ঠিক আছে, হাসান মাহমুদ দুর্দান্ত পারফর্ম করে এসেছেন কাউন্টিতে, মাঝখানে এই সিরিজটা তার খারাপ গিয়েছে, মেনে নিলাম। সো হাসান মাহমুদকে আমি রাখছি, এবাদতকেও রাখছি, খালেদকে আমি রাখতে চাই না। এবার আপনি চিন্তা করেন এই অস্ট্রেলিয়ার সঙ্গে আপনি এবাদতকেও পাচ্ছেন না, এবাদত ব্যক্তিগত কারণে ছুটিতে গিয়েছেন। আপনি মোস্তাফিজ তো নাই আগে থেকে, টেস্ট টিমেও নাই এবং এই সিরিজেও সে থাকবে না, জানা কথা, তার ইনজুরি। সো আপনার পেসার রেখা রইল বাকি কে? তানজিম সাকিব বহুদিন ধরেই নাই, এবং এটাও পুরোনো কথা যে এই বছরেই তানজিম সাকিবকে আসলে আমরা কবে পাবো উই আর নট শিওর। সো আপনার তানজিম সাকিব নাই, আপনার মেইন পেসার তার মানে নাহিদ রানাকে ঘিরে আপনার আলাদা প্ল্যান থাকবে যে আমি তাকে নিয়ে খেলাবো, অস্ট্রেলিয়ার সঙ্গে আমি তাকে রেডি রাখবো, তার কাছ থেকে বেস্ট আউটপুটটা নেব। কিন্তু সেই নাহিদ রানা এখন পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন। নাহিদ রানা ছিটকে গেছেন, তানজিম সাকিব নাই, এবাদত ছুটিতে আছেন, আমাদের পেস বোলিংয়ের এখন কান্ডারি তার মানে হাসান মাহমুদ। তিনি খালেদকেই আবার নিয়ে যেতে হবে অস্ট্রেলিয়ায়, কি অপেক্ষা করছে তার সামনে সেখানে কে জানে।
বেচারার আমার মনে হয় যে ক্যারিয়ারের একটা ডিফাইনিং সিরিজ এটা হতে পারে যদি সে সুযোগ পায়। তাসকিন আহমেদ উইল বি ব্যাক। আমরা যদি একটু পেছনে যাই, আমাদের সব শেষ যেটা দুর্দান্ত সিরিজ পাকিস্তানের সঙ্গে, সেখানে কিন্তু তাসকিন, শরীফুল, নাহিদ রানা ছিল আমাদের পেস ত্রয়ী, যেটা দিয়ে আমরা বিট করেছিলাম পাকিস্তানের পেস অ্যাটাককে, পাকিস্তান দলকে। তার মানে এই পেস ত্রয়ীর দুজনকেই আমরা পাচ্ছি না। তাসকিন হ্যাজ টু লিড দ্য প্যাক, কিন্তু তাসকিনের টেস্টের 5 দিন অস্ট্রেলিয়ার সঙ্গে যদি 2 ইনিংসে বল করতে হয়, তিনি কত ওভার বল করতে পারবেন, কতটা সময় মাঠে ফিট থেকে ফিল্ডিং করতে পারবেন, থাকতে পারবেন, সেইটা নিয়ে এখনো শঙ্কাটা থেকেই যায়। যদিও তাসকিন ইজ ডুইং হিজ ওয়ার্ক অ্যান্ড উই আর হোপফুল অ্যান্ড উই ওয়ান্ট হিম ব্যাডলি, তাসকিনকে এই সিরিজে তার ফুল রিদমে সেরা ফর্মে আরও একবার অস্ট্রেলিয়ার সঙ্গে তাসকিনকে আমরা জ্বলে উঠতে দেখতে চাই। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা আমাদের বেস্ট পেসারকে মিস করতে যাচ্ছি। নাহিদ রানা ভাই কে আছে এই অস্ট্রেলিয়ারই, কে আছে? মিচেল স্টার্ক প্রবাবলি ওয়াজ দ্য অনলি বোলার এই সিরিজে যার সঙ্গে নাহিদ রানা একটা গতির লড়াই দেখতো, এবং সেই লড়াই নাহিদ রানা এহেড থাকতোই। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে আমরা গতিতে হারিয়ে দিতাম। ভাই রে ভাই, ভাবা যায় 150K র্যান্ডম রেগুলার আপনি টাচ করছেন, যেটা এখন মিচেল স্টার্কও করেন না, সেটা নাহিদ রানা করতে পারতেন অস্ট্রেলিয়ায়। কি দুর্দান্ত একটা আমাদের দেখতেও ভালো লাগতো ব্যাপারটা। নাহিদ রানা বল করছেন স্টিভেন স্মিথের সামনে বা ট্রাভিস হেডদের সামনে, 2-3টা স্লিপ পয়েন্ট গালি শর্ট লেগ ফিল্ডার নিয়ে, সেই দৃশ্যটা থেকে আমরা বঞ্চিত হলাম। শুধু এখানেই শেষ হলে হতো, এখানেই শেষ না। আমরা জিম্বাবুয়ের সঙ্গে খেলতে গিয়ে আরও বিপদ ডেকে এনেছি। আমাদের যেটা বললাম, মোস্তাফিজ তো ছিল না আগে থেকে, বাট আমরা শরীফুলকে ইনজুরিতে ফেলেছি এই সিরিজে। যদিও শরীফুল প্রবাবলি মানে তাকে বিবেচনা করা হতে পারে দ্বিতীয় টেস্টের জন্য, অর্থাৎ 22শে অগস্ট শুরু হবে দ্বিতীয় টেস্ট। তার যে ইনজুরি সেটা তিনি তার আগেই কাটিয়ে উঠে তাকে একটা ফিটনেস টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে অন্তত 1 সপ্তাহ আগে, 12 বা 13 তারিখে অস্ট্রেলিয়ার সঙ্গে ফার্স্ট টেস্টের সময় তিনি যদি ওই সময়টা রিকভারি করেন, তাহলে আসলে তাকে আমাদের তখন সেকেন্ড টেস্টে লাগবেই। কারণ হচ্ছে আপনার মুশকিলটা দেখেন, আপনি যখন তাসকিন, খালেদ, হাসান মাহমুদের কথা বলবেন, ইউ নিড দ্য বোলিং ভ্যারিয়েশন, ইউ নিড আ লেফট আর্ম পেসার, যেটার অভাব থেকে যাবে বাংলাদেশ দলে। শরীফুল, মুস্তাফিজ তো খেলেনি না টেস্ট, শরীফুলকে আসলে খুব দরকার হবে যদি সেকেন্ড টেস্টে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। একই অবস্থা আমাদের আরেকজন দলের যদি বেস্ট পেসারের কথা বলি, তাহলে আমাদের বেস্ট ব্যাটার টেস্টের আনডাউটেডলি লিটন কুমার দাস। তিনি অনিশ্চিত সেকেন্ড টেস্টেও, প্রথম টেস্টে তো নিশ্চিত তিনি ছিটকে গেছেন, খেলতে পারছেন না। তার যে কাফ মাসলের ইনজুরি, যেটার জন্য তিনি এখন রিকভারি চলছে, সিঙ্গাপুরে আছেন তিনি, সেটার সঙ্গে এখন যোগ করুন যে তিনি যদি সেকেন্ড টেস্টেও সুস্থ হয়ে উঠতে না পারেন, বাংলাদেশের বোলিংয়ের যদি দৈন্যদশা সামাল দিতে পারতো যতটা না ব্যাটাররা, যদিও আমাদের টপ অর্ডার নিয়ে আমরা সবসময় চিন্তায় থাকি, বাংলাদেশের ব্যাটিং শুরুই হয় আসলে একটা দুটো উইকেট পড়ে যাওয়ার পরে। সেখানে আমার মনে হয় যে জয়দের সামনে, সাদমানদের সামনে আরও একবার বড় চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ান পেসারদের এগেনস্টে পারফর্ম করা, যেটা জিম্বাবুয়ের সঙ্গে যে হিমশিম তারা খেয়েছে এই পেস বাউন্সি উইকেটে জিম্বাবুয়ের এনগারাভার কাছে, সেখানে অস্ট্রেলিয়ার সামনে কি অপেক্ষা করছে বাংলাদেশের ওপেনারদের, সেটা আমরা মানে চিন্তা করতে আমরা এখন জ্বর আসতেছে। সো আমাদের ব্যাটিংয়েও তার মানে আমরা লিটন কুমার দাসকে প্রথম টেস্টে পাচ্ছি না, দ্বিতীয় টেস্টে পেতে পারি। ভাই ফর গডস সেক, বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, প্লেয়ার ম্যানেজমেন্টটা করা আমাদের জন্য এখন খুব জরুরি। মাঝখানে যেটা শুরু হয়েছিল পেসারদের রেস্ট দিয়ে খেলানো, ঘুরিয়ে ফিরিয়ে খেলানো, ব্যাটসম্যানদেরও তাই, ওপেনারদের আমরা দেখেছি তানজিম সাকিব, তানজিদ তামিম, সাইফ হাসান এবং সৌম্যকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হতো। এই সিরিজে আসলে আমাদের এখন পেসারদের চেয়ে বেশি আমাদের এখন আসলে দরকারি হবে হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার, এবং সেখানে অপশন আছে 3টা এই মুহূর্তে, সাইফুদ্দিন, সৌম্য সরকার এবং খুব সম্প্রতি খেলেছেন যিনি সাকলাইন, তাকে নিশ্চয়ই এত আর্লি টেস্ট হয়তো নিবে না। সেক্ষেত্রে আমাদের অপশন আছে আর কি রিপন মণ্ডল, অপশন আছে মুশফিকের কথা শোনা যাচ্ছে, কিন্তু বাংলাদেশ দল আসলে দল ঘোষণা করবে হয়তো আর 2-1 দিনের মধ্যে, তখনই আমরা জানতে পারবো বাংলাদেশের পেসার একটা কেমন আছে। আপনি অস্ট্রেলিয়ায় খেলতে যাবেন 15 জনের স্কোয়াড, আপনি এক্সপেক্টই করবেন অন্তত 5 জন পেসার সেখানে নিয়ে যেতে। সেখানে এখন দলে কোন 3 জন পেসার খেলবে এটা খুঁজতে আমাদের গলদঘর্ম অবস্থা হয়ে যাচ্ছে, এবং এটার দায়ভার আরও একবার আমি এটা বলেই শেষ করবো যে টিম ম্যানেজমেন্টকে নিতে হবে। আপনাদের কাছে বাংলাদেশের এই অস্ট্রেলিয়া সিরিজের পেস অ্যাটাকটা কেমন হতে পারে একটু কমেন্টস করে জানান তো আমাকে। বাই বাই, টাটা। আছে তার আগে আমিও বলে যাই, সরি, আমার পেস অ্যাটাকে তার মানে কারা থাকছে: তাসকিন, হাসান মাহাদি, হাসান মাহমুদ, তাসকিন, হাসান মাহমুদ, আরেকজন পেসার কে হবে? আমি আসলে নট সো কনফিডেন্ট অ্যাবাউট খালেদ, নট সো কনফিডেন্ট অ্যাবাউট আ নিউ পেসার, বাট এই দুজনই এখন পর্যন্ত আমি পাচ্ছি। আরেকজন পেসার কে হবে? 3 জন পেসার তো আমার খেলাতেই হবে এই সিরিজে। টেনশন বাংলাদেশ দলের। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক? জানান আমাকে। বাই বাই, টাটা।